নমস্কার প্রিয় দর্শক বন্ধু, দেখছেন কলকাতা সংবাদ। আজ রবিবার 6 তারিখ। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমেই শিরোনাম। ডেডলাইন শেষ, আমরণ অনশনে জুনিয়র ডাক্তারেরা। একবার বডি লোপাট করেছিস, শান্তি হয়নি, এবার তো 10 বছরের মেয়ে আবার, চিৎকার করে পুলিশকে শোনালেন দীপশিতা। কেষ্টর পর এবার তার দেহরক্ষী। গরু পাচার মামলায় জামিন পেলেন সাইগাল। শুট অ্যাট সাইট করো ভাই, জয়নগরের ধর্ষণ খুনে নিদান দেবের। অভিষেকের এনকাউন্টার তত্ত্বেই আস্থা। পুজোর মুখে ধর্মতলায় ধর্নায় না, নিঃশর্ত ক্ষমা চেয়ে জুনিয়র ডাক্তারদের ইমেল কলকাতা পুলিশের। রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবায় প্রভূত উন্নতি, তথ্য দিয়ে ডেডলাইন পলিটিক্সকে চ্যালেঞ্জ কুণালের। রবিবার ভারত পাকিস্তান মহাম্যাচ। বিশ্বকাপে ম্যাচ কটা থেকে শুরু, কোথায় দেখবেন, জানাবো সবটাই। ঘূর্ণাবর্তের প্রভাবে চতুর্থীতেও ঝড় বৃষ্টি রাজ্য জুড়ে। 7 জেলায় জারি করা হচ্ছে সতর্কতা। কমবে কবে? চোখের পলকে হাওড়া থেকে এসপ্ল্যানেড, অপেক্ষার সময় কমছে। অতিরিক্ত 130টি মেট্রো চলবে কোন রুটে? আসছে বিস্তারিত খবরে। খুন করেছে, তবে ধর্ষণের কথা স্বীকার করেনি অভিযুক্ত। জয়নগরের 4র্থ শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে একথাই জানালেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি। ধর্ষণ হয়েছে কিনা তা ময়নাতদন্তের পরেই স্পষ্ট জানা যাবে বলে দাবি তার। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সকাল থেকে রণক্ষেত্রর চেহারা নেয় গোটা এলাকা। তবে কর্তব্যে গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন এসপি। তিনি দাবি করেন, মহিষমারি পুলিশ ক্যাম্প 9টা নাগাদ খবর পায়। ওই স্কুল ছাত্রী শেষবার কোথায় দেখা গিয়েছিল, তাকে কে দেখেছিলেন, সেই সংক্রান্ত তথ্য জোগাড় করা শুরু হয়। রাতেই মোস্তাকিন সর্দার নামে বছর 19-এর এক যুবককে চিহ্নিত করা হয়। 12:30 নাগাদ মামলা রুজুর কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। তাকে জেরা করা হয়। খুনের কথা স্বীকার করে নিয়েছে, তবে ধর্ষণ করা হয়েছে কিনা এ বিষয়ে কিছু বলেনি ধৃত। আপাতত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি এসপির। আরজি করের ঘটনার রেশ কাটেনি, তার মধ্যেই জয়নগরে 10 বছরের নাবালিকাকে নিগ্রহের অভিযোগ। এদিন যখন নাবালিকার দেহ কাটাপুকুর মর্গে আনা হয়, সেই সময় থেকেই বিক্ষোভ দেখাতে থাকেন বাম বিজেপি সমর্থকেরা। সিপিএম নেত্রী দীপশিতাকে টেনে মর্গ থেকে বের করার চেষ্টা করে পুলিশ। সেই সময় বাম নেত্রী চিৎকার করে পুলিশের উদ্দেশ্যে বলতে থাকেন, একবার বডি লোপাট করেছিস, শান্তি হয়নি, এবার তো 10 বছরের মেয়ে আবার। এই ভিডিওটিতে আমরা 2000টি লাইক টার্গেট করেছি, আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। গরু পাচার মামলায় এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেন। 5 লক্ষ টাকার বন্ডে তাকে জামিন দিল দিল্লি হাইকোর্ট। দীর্ঘদিন জেলবন্দি থাকা সত্ত্বেও বিচার প্রক্রিয়া শুরু হয়নি। অনুব্রতর জামিনের যুক্তিতেই এবার জেল মুক্তি হতে চলেছে সাইগালের। শুক্রবার সাইগালের জামিনের আবেদন মঞ্জুর করে দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বানসাল কৃষ্ণা। তিনি বলেন, তদন্ত শেষ হয়েছে, আদালতে সাপ্লিমেন্টারি অভিযোগ জমা পড়েছে আদালতে, কিন্তু গত 2 বছরে বিচার প্রক্রিয়া শুরু হয়নি। বিচারপতি আরো বলেন, অভিযুক্তের অতীত খতিয়ে দেখে মনে হচ্ছে তিনি জামিন পেলে বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তিনি সরকারি কর্মচারী, সাক্ষীদের প্রভাবিত করার সম্ভাবনা নেই। 2022 সালের 9 জুন গরু পাচার মামলায় সাইগাল হোসেনকে গ্রেপ্তার করে সিবিআই। পরে এই বছরই 7 অক্টোবর জেলবন্দি সাইগালকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বর্তমানে তিহার জেলে রয়েছেন অনুব্রতর দেহরক্ষী। এই মামলায় নথির পরিমাণ বহু, ফলে বিচার প্রক্রিয়া শেষ হতে দীর্ঘ সময় লাগতে পারে। সে কথা বিবেচনা করে সাইগালের জামিনের আবেদন মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট। প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাব। আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আইন এনে ধর্ষকদের এনকাউন্টার করার কথা বলেছিলেন। দক্ষিণ 24 পরগনার জয়নগর কাণ্ডে অভিষেকের তত্ত্বেই আস্থা প্রকাশ করলেন তৃণমূল সাংসদ অভিনেতা দেব। তার মত, ধর্ষকদের গুলি করে মেরে ফেলাই উচিত। সাধারণ মানুষের করের টাকা খরচ করে দোষীদের বাঁচিয়ে রাখার দরকার নেই। তৃণমূল সাংসদ মেনে নেন, একজন জনপ্রতিনিধি হিসেবে তার এই কথা বলা উচিত নয়, কিন্তু তার ব্যক্তিগত মত, ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের সাজা মৃত্যুই হওয়া উচিত, যাতে এমন ঘৃণ্য কাজ করার আগেই কোনো অভিযুক্তের মনে ভয় কাজ করে। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, আছে আরো গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব জুনিয়র চিকিৎসকেরা। ডোরিনা ক্রসিং এ ধর্নায় বসেছেন তারা। আন্দোলনকারী ডাক্তারদের ধর্না কর্মসূচিতে না কলকাতা পুলিশের। উৎসবের কথা মাথায় রেখে ইমেল করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এছাড়া শুক্রবারের চিকিৎসক হেনস্থার ঘটনার নিঃশর্ত ক্ষমাও চেয়ে নিয়েছে পুলিশ।
ইমেলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ধর্ণা কর্মসূচিতে এমনিতেই ভিড় বেশি হওয়ার কথা, তার উপর পুজোর কেনাকাটির ফলে ধর্মতলায় বেশি মানুষ ভিড় জমাচ্ছেন। মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শনও শুরু করে দিয়েছেন অনেকেই। উৎসবের কথা মাথায় রেখে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের ধর্ণার অনুমতি দেওয়া সম্ভব নয় বলেই ইমেলে সাফ উল্লেখ করা হয়েছে। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পুজোর মুখে রাজ্যকে ডেডলাইন বেঁধে দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। দাবি পূরণ না হলে আমরণ অনশনে বসবেন তারা। আন্দোলনকারীদের 10 দফা দাবির মধ্যে রয়েছে সরকারি হাসপাতালে পরিকাঠামোর উন্নয়ন। বাম জমানার তুলনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ঢেলে সেজেছে রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা। বেড়েছে মেডিকেল কলেজের সংখ্যাও, বরাদ্দ হয়েছে অতিরিক্ত বেড, এমনকি রাজ্যের মেডিকেল কলেজগুলিতে ডাক্তারের আসন সংখ্যাও ঊর্ধ্বমুখী। গত এক দশকে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের নথি তুলে ধরে আন্দোলনকারীদের খোঁচা দিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ। কুণাল ঘোষের দেওয়া তথ্য অনুযায়ী 2011 সাল পর্যন্ত রাজ্যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং মেডিকেল কলেজের সংখ্যা ছিল 1360টি। 2024 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 1889টি। তথ্য বলছে গত 13 বছরে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা বেড়েছে 529টি। স্বাভাবিকভাবেই বেড়েছে বেডের সংখ্যা। 2011 সালে রাজ্যের মোট সরকারি বেড ছিল 58,647টি। বর্তমানে তা বেড়ে হয়েছে 97,000-এর কাছাকাছি। বেড়েছে ডাক্তারিতে ভর্তি হওয়ার আসন সংখ্যাও। 2011 সালে এমবিবিএস এর জন্য বরাদ্দ ছিল মোট 1355টি সিট, এখন তা বেড়ে হয়েছে 5325টি। 2011 সালে এমবিবিএস এর জন্য বরাদ্দ ছিল মোটে 1355টি সিট, এখন বেড়ে হয়েছে 5325টি। 2011 সালে এমডির আসন সংখ্যা ছিল মোটে 900টি, 2024-এ দাঁড়িয়েছে 1877টি। এই তথ্য তুলে ধরে আন্দোলনকারীদের খোঁচা দিয়েছেন কুণাল। এক্স হ্যান্ডেলে লিখেছেন, যারা পরিকাঠামো নিয়ে ডেডলাইন পলিটিক্স করছেন তারা সুদূর অতীত থেকে 34 বছরের বাম জমানা পর্যন্ত আর তারপর এখন 2024-এর পরিকাঠামো সম্প্রসারণের তুলনাটা দেখুন। উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের তরফে 10 দফার দাবি জানানো হয়েছে। সেগুলি হল নির্যাতিতার দ্রুত ন্যায় বিচার, স্বাস্থ্য সচিবের অপসারণ, হাসপাতালগুলিতে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা, সমস্ত সরকারি হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করা, হাসপাতালের খালি বেডের মনিটরিং ব্যবস্থা চালু করা, ছাত্র সংসদ নির্বাচন, হাসপাতালগুলির শূন্যস্থান পূরণ করা, হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা, দ্রুত সমস্ত হাসপাতালে টাস্কফোর্স গঠন করে সিসিটিভি বসানো, প্যানিক বোতামের ব্যবস্থা করা। তাদের পরিকাঠামো সংক্রান্ত দাবি দাওয়া নিয়ে আমরণ অনশনের হুমকির মাঝেই তথ্য দিয়ে পাল্টা আক্রমণ শানালেন কুণাল ঘোষ। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আইসিসি টি20 বিশ্বকাপে ভারতীয় দলের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে শোচনীয় পরাজয়। এবার রোববার পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ। নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের সাথে এই বিশ্বকাপে গ্রুপেতে রাখা হয়েছে হরমনপ্রীত কৌরের দলকে। প্রথম ম্যাচে হারের পর পরের ম্যাচে জয় ভারতের জন্য জরুরি। রোমাঞ্চকর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান। শুক্রবার প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 58 রানে হারের মুখে পড়ে ভারতীয় দল। সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে পাকিস্তানের বিরুদ্ধে জয় গুরুত্বপূর্ণ। ভারতের নেট রান রেট ভালো নয়। পাকিস্তান, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জিততে হবে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে 3টি বিভাগেই খারাপ পারফর্ম করেছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতকে তাদের টিম কম্বিনেশন ঠিক করতে হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অরুন্ধতী রেড্ডির মতো অতিরিক্ত ফাস্ট বোলারকে অন্তর্ভুক্ত করতে ভারতকে ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে হয়েছিল। ওই ম্যাচে হরমনপ্রীতকে 3 নম্বরে, জেমিমা রুদ্রিগেসকে 4 নম্বরে এবং রিচা ঘোষকে 5 নম্বরে ব্যাট করতে হয়েছিল। সাধারণত তারা এই পজিশনে ব্যাট করেন না। পিচে আর্দ্রতা না থাকায় এবং নিউজিল্যান্ডের ব্যাটাররা সহজেই তাদের মোকাবিলা করার কারণে ভারতের 3 জন ফাস্ট বোলার নিয়ে খেলার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়নি। পূজা বস্ত্রকার, যিনি শুধুমাত্র 1টি ওভার বল করেছিলেন। 3 জন ফাস্ট বোলারের খেলায় ভারতকে বাঁহাতি স্পিনার রাধা যাদবকে বাদ দিতে হয়েছিল। হরমনপ্রীতও ভালো খেলতে পারেননি। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দুর্দান্ত রেকর্ড রয়েছে। দুই দলের মধ্যে খেলা 15টি টি20 আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ভারত 12টি ম্যাচে জিতেছে। পাকিস্তানের অভিজ্ঞ নিদা দার, অধিনায়ক ফাতিমা সানা, সাদিয়া ইকবালের মতো ভালো বোলারও রয়েছে। উল্লেখ্য, এই ম্যাচ শুরু হবে দুপুর 3:30 থেকে। ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস ও ডিডি স্পোর্টসে। লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে। নিম্নচাপের প্রভাবে শনিবারও ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে কলকাতা সহ প্রায় গোটা রাজ্যে। রবিবার চতুর্থীতেও কি এই একই হাল চলবে? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস খুব বেশি স্বস্তি দিচ্ছে না। ঘূর্ণাবর্তের প্রভাবে রবিবার রাজ্যের সব জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টি। উত্তর থেকে দক্ষিণের কিছু জেলায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতাও জারি করা হয়েছে।
তবে সোমবার থেকে রাজ্যের সব জেলায় ঝড় বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতন পরিস্থিতি তৈরি হয়নি। শুক্রবার রাতে বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে শুক্র এবং শনিবার রাজ্যের সব জেলায় ঝড় বৃষ্টি হয়েছে। বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়। হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখনও রয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় সতর্কতা জারি করার মতন পরিস্থিতি তৈরি হয়নি। 11ই অক্টোবর অষ্টমী নবমী পর্যন্ত দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস, তবে কোথাও সতর্কতা জারি করা হয়নি। প্রতিদিন ভিড় বাড়ছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রোয়। বিকেল সন্ধ্যায় ভিড়ের চাপে মেট্রো দরজা বন্ধ করা যাচ্ছে না। এই অবস্থায় যাত্রী পরিষেবা আরও বেশি করে দিতে গঙ্গার নিচে মেট্রো চলাচলের সময় আসছে বদল। এছাড়া দুই মেট্রো চলাচলের মধ্যে ব্যবধান কমানো হয়েছে। শনিবার থেকে বুধবার 9ই অক্টোবর অবধি হাওড়া এসপ্ল্যানেড রুটে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। গত মার্চে গঙ্গার তলা থেকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচল শুরু হয়েছে। চাহিদার কথা মাথায় রেখে রবিবার এই লাইনে মেট্রো চালু রাখার কথা আগেই জানিয়েছিল কর্তৃপক্ষ। দিন কয়েক আগে কর্তৃপক্ষ জানিয়েছিলেন, ব্যস্ত সময় দুটি মেট্রোর মধ্যে ব্যবধান একই থাকলেও বাকি সময়টাই জরুরি ভিত্তিক রক্ষণাবেক্ষণের কাজ হবে বলে সেই ব্যবধান বৃদ্ধি করা হবে। এরপরেই সমস্যা শুরু হয়। মেট্রো কমে যাওয়ায় ব্যস্ত সময়ের বাইরে অসম্ভব ভিড় হতে থাকে। সেই ভিড় সামাল দিতেই ব্যস্ত সময়ের সীমা বৃদ্ধি করলেন মেট্রো কর্তৃপক্ষ। রবিবার ছাড়া অন্যান্য দিন হাওড়া এসপ্ল্যানেড রুটে 118টি মেট্রো চালানো হবে। খবর শেষ হলো।